আসসালামু আলাইকুম। সো আজকে আমরা মেইনলি একটু কালকের ম্যাচ নিয়ে কথা বলবো এবং তানজিদ হাসান তামিমকে নিয়ে একটু কথা বলবো। সো প্রথমত কালকে তানজিদ হাসান তামিম চতুর্থ 50 করলো। 25 বলে 50 করছে, তার জন্য কনগ্রাচুলেশনস। সো রাইট নাও কথা বলে অ্যাকচুয়ালি কালকের ম্যাচ নিয়ে, হয়তোবা কালকের ম্যাচ নিয়ে আমরা যারা বাঙালিরা আছি হয়তোবা খুবই মন খারাপ বা হতাশ, যেই ম্যাচটা আমরা কিভাবে হেরে গেলাম, এই সেই অনেক কিছু কারণে। কিন্তু সত্যি বলতে কি, মন খারাপ যতই লাগুক না কেন, কিন্তু আমার আবার খুবও যে বেশি খারাপ লাগছে আমি সেটাও বলবো না। কারণ সত্যি বলতে আমরা ধরতে গেলে, যদি আপনাকে বলি যে 2014 সাল থেকে আপনি যদি হিসাব করেন বা আরও আগ থেকে হিসাব করেন, বাংলাদেশ এসব ছোট ছোট টিমের সাথে আপনার রীতিমতন এমন এমন হারটাই আমাদের উপহার দিয়ে আসছে, যেটা অ্যাকচুয়ালি আমরা মনে হয় ইউজ টু হয়ে গেছি। আমরা 2014 সালে হংকংয়ের বিপক্ষে হারছি, আমরা স্কটল্যান্ডের সাথে তো এখন পর্যন্ত একটা ম্যাচও টি20তে জিতেই নেই। দুইটা ম্যাচ খেলছি, দুটোটাই হারছি। আয়ারল্যান্ডের সাথে হারছি, নেদারল্যান্ডের সাথে, ইভেন জিম্বাবুয়ের সাথে হারি আমরা। সো ওই হিসাবে চিন্তা করতে গেলে ইউএই আপনার যথেষ্ট ভালো একটা টিম। হয়তোবা আমাদের এই কালকের হারটা আমি বলবো যে অ্যাকচুয়ালি একটা লাখের একটা ব্যাপার ছিল। নইলে আপনি ইমাজিন করেন, শেষ 3 ওভারে 36 লাগে, সেখান থেকে শেষ 2 ওভারে লাগে হচ্ছে 36। সো 2 ওভারে 29, সেই 2 ওভারে 29 থেকে 1 ওভারে লাগতো 12। শরীফুলের ওই ওভার থ্রোটা বা আপনার একটা হালকা ব্যাটের কোনায় লেগে 6, আবার তানজিম হাসান সাকিবের এক একটা 6, মানে একটা নো বল করা। আসলে কালকের খেলাটা আসলে আমাদের ফরেই ছিল না যদি আপনি বলেন। কিন্তু এখন আমি যেটা বলতে চাই যে এখান থেকে কি আমাদের টার্নিং পয়েন্ট হওয়ার কোনো সুযোগ আছে কিনা। যদি আপনাকে আমি এখন একটা কথা বলি, আমরা গত বছরেও দেখছি যে আমরা সিরিজ জিতার জন্য জিম্বাবুয়ে মানে মোস্তাফিজুর রহমানকে কিন্তু আমরা আইপিএল খেলা থেকে বাদ, মানে ওইখান থেকে বাদ দিয়ে দেন আমাদের জিম্বাবুয়ের সাথে খেলানো লাগছে। ওই হিসেবে আমরা কি হয়েছে, আমরা জিম্বাবুয়ের সাথে তো 4টা ম্যাচ জিতছি, কিন্তু ওয়ার্ল্ড কাপ স্টেজে যে আমরা 3টার বেশি ম্যাচ জিততে পারিনি, ঠিক আছে। সো এই ইউএর সাথে আমরা এখানে একটা একটা রোটেশন প্রসেস চালু করলাম। রোটেশন প্রসেস চালু কি দেখেন, গতকালকে পারভেজ ইমন হয়তো ওই যে যতটুকু বললো যে একটা ইনজুরি ছিল, সো ওই ইনজুরির বাদ দিলে গতকালকেও পারভেজ হোসেন ইমন হয়তো বা খেলতো। কিন্তু এই সুযোগে হইল কি, কালকে আপনার তানজিদ হাসান তামিম একটা বিস্ফোরক ইনিংস খেলছে। আপনার কালকে কিন্তু আপনি বলতে পারবেন না যে বাংলাদেশের ব্যাটিং ইউনিট খুব খারাপ করছে, এক্সেপ্ট শেষ ওভার ছাড়া আর কিছু কিছু ওভার ছাড়া। এছাড়া বাংলাদেশের কালকে প্রত্যেকটা প্লেয়ার যথেষ্ট ভালো খেলছে। আপনি যদি ইভেন নাজমুল হোসেন শান্ত 9 বলে 20 রান করার পর এরপর তার স্বভাব ব্যাটিং, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি যে শেষ 9 বলে সে 7 রান নিছে। সো ওই হিসাবে আমি বলি না, কিন্তু তাওহিদ হৃদয় বলেন, তাওহিদ হৃদয় কালকে ভালো খেলছে। জাকির আলী অনেক 6 বলে 18 করছে। বা আপনি যদি আরো প্লেয়ারদের কথা বলেন, মানে গতকালকে তারা তাদের বেস্ট খেলাটাই খেলছে বলে আমি মনে করি। লিটন কুমার দাস একটু প্রথম দিকে সেই কি ছিল, কিন্তু সত্যি বলতে গতকালকে আপনারা প্রত্যেকটা প্লেয়ারের যদি আপনি দেখেন ব্যাটিংয়ে নামার সময়, যে প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু মানে টি শার্ট প্রায় ভিজে শেষ। এখন একটা ইন্টারন্যাশনাল মাপের প্লেয়ারদের হয়তো বা এই এক্সকিউজ দেওয়া চলবে না, আমরা হয়তো বা দূর থেকে বলতে পারি প্লেয়ার অনেক কষ্ট করছে। কিন্তু কালকে বাংলাদেশের বোলিংটা হয়তো একটু এলোমেলো লাগলেও লাগতে পারে, কিন্তু এই সুযোগে আপনি বলতে পারবেন যে আমরা যে প্লেয়ারদেরকে মানে একটু প্রমোট করার চেষ্টা করতেছি, এটা কিন্তু কালকের ম্যাচেই আপনি দেখতে পাচ্ছেন। বাই দ্য ওয়ে দেখেন, আমাদের কিন্তু মেইন দুইটা বলার কিন্তু খেলতেছে না। প্রথমত হচ্ছে তাসকিন, সেকেন্ড হচ্ছে মোস্তাফিজুর রহমান, যারা ধরতে গেলে টি20টার ভালো বোলিং করে। সেই দুইজনকে আপনি বাদ দিলেন। গতকালকে আপনি শেখ মেহেদীকে বসায় রাখলেন, ঠিক আছে, শেখ মেহেদী আগের ম্যাচে খারাপ বোলিং করেছে, আপনাকে বসায় রাখছেন। আমার কাছে মনে হয় যে এটা একটু ওয়ান কাইন্ড অফ ক্রাইমই হয়েছিল। এনিওয়েজ, সো ওনাকে আপনি বাদ দিলেন, প্রবলেম নাই। আমি আমার সেন্স অফ হিউমার বলে যে আপনি 3জন মেইন বলারকে গতকালকে খেলান নাই, মানে একজন তো চলে গেছে, একজন ইনজুর্ড, আর একজনকে আপনি বেঞ্চে বসায় রাখছেন। সো এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। এখানে আপনি যাদেরকে সুযোগ দিচ্ছেন, আপনার শরীফুল, নাহিদ রানা বা আপনার রিশাদ হোসেন, সো এই 3জনকে আপনি সুযোগ দিলেন। রিশাদ হোসেন তো ন্যাচারালি আপনার সুযোগ পাওয়া দাবিদারি, কারণ রিশাদ হোসেন আপনার বর্তমানে ইভেন গতকালকে যে বা যারা খেলা দেখছেন, আর রিশাদ হোসেনকে আমার সবচেয়ে বেশি মনে হয়েছে যে সে একদমই মানে কোনো হতাশ না, মানে ইভেন মনে হয়েছে যে সে পুরা 5জন বলারের নেতা। কারণ কালকে রিশাদের বোলিং, কালকে রিশাদের ফিল্ডিং সেট আপ, কালকে রিশাদের লাইন টু লাইন বলগুলো বা স্ট্রোক ডেলিভারিগুলো এত দারুণ ছিল
যে সেটা সে আপনি হয়তো বা স্টার দেখলেই বুঝবেন যে সে 4 ওভার 28 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। সো কালকের ম্যাচটা আমরা মেইনলি হেরে গেছি কিছু ক্যাচ মিসের কারণে। দেখেন আমি যদি ভুল না বলি, ওই যে ওয়াসিম যে ক্যাপ্টেন ইউআইয়ের, সে 65 রানে একটা ক্যাচ দিছিল, তাহিদ হৃদয় হয়তো বা ধরতে পারে নাই। হয়তো বা এটা আমরা খারাপ বলবো না, হয়তো বা খারাপও বলতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনার এত গরমের মধ্যে ক্যাচ মিস হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি খারাপই বলবো। যাই হোক, সো এইখান থেকে মোহাম্মদ ওয়াসিম আপনার 17টা রান বেশি করলো, এটা বাদ দেন। আরেকটা প্লেয়ার যে গতকালকে আপনার কি সুচিত না কি যেন, এক্স্যাক্টলি আমার নাম মনে আসতেছে না, সে আপনার দ্বিতীয় বলেই আউট হইতে পারতো, কিন্তু সে আপনার 8 রান করে আউট হয়েছে। দেখেন 17 8 কত হইলো, 25 রান তারা বেশি করলো। আফটার দ্যাট একটা হয়তো বা আমি বলবো যে আম্পায়ারের বিপক্ষে চলে গেছে, ওই যে একটা রান আউটের সুযোগটা হয়তো বা ব্যাটসম্যান ব্যাট দিয়ে দিছিল এইটা। সো এই কয়েকটা সিলি সিলি ক্যাচগুলো আমরা মিস্টেক করার কারণে ওরা জিতে গেছে। কারণ আপনি টি-20 খেলা তো অনেক কম সময়ের খেলে, এখানে আপনার 2-3 ওভারই এনাফ একটা টিমের রিদম ফিরে আসার জন্য। দেখেন বাংলাদেশ শেষ 10 ওভারে 7-8টা উইকেট পেয়ে গেছিল, কিন্তু ওই যে আপনার একটা ওভার থ্রো, আপনার ক্যাচ মিস আমাদেরকে হারায় দিছে। বাট এখান থেকে আমাদের কিছু শিখার কিন্তু আছে। আমি মনে করি আমরা অনেকেই বলতেছি যে আমরা কেমনে হারলাম, এটা নাকি দুর্দান্ত বাংলাদেশ, আপনারা যা ইচ্ছা বলেন, কিন্তু এখান থেকেও শিখার অনেক সুযোগ আছে, কিন্তু আপনারা এটা মানতেই হবে। দেখেন আমরা গতকালকে না, এই 2025-এ ওপেনাররা কিন্তু আপনার রান করছেন। ইভেন এই ছোট টিম যে আমরা করি, আমরা কিন্তু গত 2024-এ ইউএইর বিপক্ষে প্রথম 2 ম্যাচে ওপেনাররা কোনো রানই করে নাই। ঠিক আছে, শেষ ম্যাচে হয়তো একটু ওপেনাররা ম্যাচ জিতে দিছিল। এছাড়া 2024 সালে জিম্বাবুয়ে ছাড়া আপনার কোন জায়গায় ওপেনিং পার্টনার আপনি ভালো পাইছেন? কোনো জায়গায় পান নাই। সো ওই হিসাবে যদি আমি চিন্তা করি, গতকালকে ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো খেলছে। বলারদেরকে নিয়ে আমার একটা কথা আছে, যেমন ধরেন গতকালকে আমাদের তাসকিন বা মোস্তাফিজুর ছিল না, সেই সুযোগে আপনার শরীফুল কেমন বোলিং করে সেটা আমাদের দেখার দরকার ছিল। সো শরীফুল নিয়ম অনুসারে 3 ওভারে 17 রান দিছিল, ওটা ম্যাসিভ ভালো বোলিং করছে। ওয়াসিম তার উইকেটটা নিয়ে নিছে, সো আলহামদুলিল্লাহ। কিন্তু শেষের দিকে শেষ 2টা বলে শরীফুল 11টা রান বেশি দিয়ে ফেলছে। আপনার শরীফুল আপনার 22 বলে 22 রান দিছিল, আমার এক্স্যাক্টলি মনে আছে। কিন্তু শেষ 2 বলে, একটা বলে 6 আর একটা বলে 5, এইটাই শরীফুলের অ্যাকচুয়ালি আমার মনে হয় যে একটু এক্সেস রান শরীফুল দিয়ে দিছে। প্রথম 6টা অ্যাকচুয়ালি আনলাকি, কারণ আপনার একটা ব্যাটের কোনায় লেগে 6 হয়ে গেছে, এইটা আসলে কিছু বলারও নেই করারও নেই, কিন্তু ওভার থ্রোটা অ্যাকচুয়ালি মানা যায় না। সো এই কারণে আমি মনে করি যে ওইটা অ্যাকচুয়ালি ইউএ এর টার্নিং পয়েন্ট। আফটার দ্যাট তানজিম হাসান সাকিবের এটাই মানে প্রথম আপনার প্রথম বলবো টি-20 হিসেবে, ওডিআইতে সে এর আগেও আপনার ডেট ওভারে বোলিং করছিল, কিন্তু গতকালকে তার একটা সুযোগ ছিল ম্যাচ জিতানোর। সো ওই হিসাবে সে কালকে ভালো বোলিং করে নেই, কিন্তু আপনার এখান থেকে একটা শিক্ষা সে চাইলে নিতে পারে। আর আমি নাহিদ রানাকে নিয়ে হয়তো বা আমরা বা যারা আমার কন্টেন্ট দেখেন, আমি নাহিদ রানাকে নিয়ে কিন্তু অনেকবারই বলছি যে নাহিদ রানাকে টি-20-তে আমাদের দরকার নাই। এটা নিয়ে হয়তো বা অনেকে ভাবতে পারেন আমি নাহিদ রানাকে পছন্দ করি না। নাহিদ রানাকে অপছন্দ করার কিছু নেই, কিন্তু এই প্লেয়ারটা হচ্ছে এক্সপ্রেস বলার, মানে সে 150 গতি বা 148 145 গতিতে বোলিং সে করবে। সো এইসব বলারদের সমস্যাটা হবে কি, ওরা আপনার এত জোরে জোরে বল করবে, একটা কোনায় লাগলে 6। যেমন গতকালকে একটা প্লেয়ার এমন উপরে ইনসাইড এজ হয়ে গেছে, 6ই হয়ে গেছে। এরা আপনার হালকা বেড়া টাচ লাগাইলেই 4-6 হয়ে যাবে। সো ওই হিসাবে চিন্তা করতে গেলে আমি নাহিদ রানাকে টি-20-তে পারফেক্ট ভাবতাম না। তাও আপনারা খেলায় দেখলেন, যেহেতু দেখলেন তো নাহিদ রানা খুব আহামরি কিন্তু টি-20 বলার আমি বলবো না। হ্যাঁ, সামনের ম্যাচে সে ভালোও করতে পারে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু নাহিদ রানাকে আপনার ওডিআই এবং টেস্টের জন্য আপনার সেট করলে আপনাদের জন্যই বেটার হবে বলে আমি মনে করি। দেন আপনার আসেন তানভীর ইসলামই তো মোস্ট প্রবলি। ওকে, সো তানভীর ইসলামের কথা যদি আমি এখন বলি, তানভীর প্রথম 2 ওভারে যাচ্ছে তাই বোলিং করছে, কিন্তু শেষ 2 ওভারে তানভীর যথেষ্ট ভালো বোলিং করছে। শেষ ওভারে ওই 2টা 4 ছাড়া হচ্ছে 4 না হইলে তানভীর দিন শেষে ভালো বল নিয়ে, মানে ভালো বোলিং ফিগার নিয়ে যেতে পারতো। তানভীরকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু আমি মনে করি যে নাসুমের থেকে অবভিয়াসলি তানভীর বেটার, কিন্তু আমার মনে হয় যে আপনার টি-20-তে তানভীরকে এখনই
মানে হয়তোবা অনেক বছর ধরে খেলছে, কিন্তু তানভীরকে আপনি বড় বড় ম্যাচে খেলালে আপনারই ক্ষতি হওয়ার চান্সটা বেশি থাকবে। সো হয়তোবা এই ম্যাচে আপনারা এরকম করলেন, কিন্তু নেক্সট ম্যাচে আমি আশা করবো যে তানভীরের জায়গায় শেখ মাহাদিকে আমরা দলে অন্তর্ভুক্তি করতে দেখবো, সেই আশাই রইলাম। সো এই তো গেল। এখন আপনারা বলতে পারেন যে গতকালকের ম্যাচ হেরে বাংলাদেশ একদম ডাউনফল হয়ে গেছে। সো তাদের জন্য আমার একটা কথা, আপনারা ভারত টিমটাকে তো আমরা ফলো করি, সবাই ফলো করি ভারত টিমকে, হয়তো আমরা অনেকে হিংসাও করি ভারত টিমটা এইভাবে ম্যাচ জিতে সেইভাবে ম্যাচ জিতে, অনেক কথাই আসে। কিন্তু একটা সত্যি কথা, এটা একদম 100% সত্যি কথা, যারা ক্রিকেট ফলো করে আর কি, ইন্ডিয়ারা যেভাবে ক্রিকেট খেলে আমরা বাংলাদেশ সেইভাবে ক্রিকেট এখনো চিন্তা হয়তো এখন থেকে একটু একটু করে শুরু করতেছি, কিন্তু সাকসেস পাইতে আমাদের আরো 3 থেকে 4 বছর সময় লাগবে। আমি যদি ভুল না বলি 2024 সালে ইন্ডিয়া জিম্বাবুয়ে সফর করতে গেছিল, যেইখানে টি-20তে আপনি কাকে চিনেন? আপনি অভিষেক শর্মাকে চিনেন না, আপনি শুভ্রাম গিলকে হয়তো বা চিনেন, কিন্তু ওরকম টি-20 হিসাবে আপনি কতটা চিনেন? আপনি রিঙ্কু সিংকে চিনেন, আপনি বরুণ চক্রবর্তীকে চিনেন না। কিন্তু দেখেন আজকের এই প্লেয়ারগুলাই কিন্তু ইন্ডিয়া ন্যাশনাল টিমকে লিড করতেছে, কিন্তু ওই একটা ম্যাচ কিন্তু ইন্ডিয়া হেরে গেছিল। মনে করে দেখেন, ওই ইন্ডিয়া কিন্তু আপনার জিম্বাবুয়ের সাথে হেরে গেছিল। আচ্ছা, কি ইন্ডিয়া ক্রিকেট টিম থেমে গেছে? ওরা জিম্বাবুয়ের সাথে হারতে দেখে কি ইন্ডিয়া কি আর খেলতে নামে নাই? ইন্ডিয়া আপনার ইংল্যান্ডকে হারাইছে, ইংল্যান্ড আপনার অস্ট্রেলিয়াকে হারাইছে, ইংল্যান্ড আপনার বিশ্বকাপ পর্যন্ত জিতছে। সো জিম্বাবুয়ের সাথে হেরে গেলেও তাদের কোনো ক্ষতি হয় নাই, বরং তারা নিজেদের ল্যাকিংসটা বুঝতে পারছে। সো ওই হিসাবে যদি আপনি দেখেন বাংলাদেশের ল্যাকিংস আমি ধরাই দিলাম যে হ্যাঁ, লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রবলেম নেই, লিটন কুমার দাস দারুণ ক্যাপ্টেন্সি করছে, কিন্তু আমার মনে হয় যে প্রথম 10 ওভারে লিটন কুমার দাস একটু ইউটিলাইজ করতে একটু কমই করতে পারছে, এটা আমি আগের টি-20তেও বলছি। সো এবারও বললাম, সে প্রথম 10 ওভার লিটন কুমার দাস ওরকম ইউজ টু করতে পারেনি। অ্যাকচুয়ালি এখানে আমাদের গতকালকে আমি দেখলাম আপনার তানজিম হাসান সাকিবকে প্রথম মানে নিউ বলটা তানজিম হাসান সাকিবকে দেওয়া উচিত ছিল, বা এক প্রান্তে তানজিম হাসান সাকিব আর এক প্রান্তে শরীফুল। তানভীরকে ওই মোমেন্টে না আনলেও ভালো হইতো। সো ডন্ট ওয়ারি, এটা নিয়ে আর আমি কিছু বললাম না। তানজিম হাসান সাকিব আপনি যত যাই বলেন না কেন, তানজিম হাসান সাকিব আপনার ডেথ ওভারের বলার না। আপনি যদি তানজিম হাসান সাকিবকে প্রথম 4 ওভার ইউটিলাইজ করে ফেলতে পারেন, ইনশাল্লাহ আপনাকে 3 থেকে 4 উইকেট তানজিম হাসান সাকিব এনে দিলেও দিতে পারে। কিন্তু আপনি যদি ওকে ডেথ ওভার ইউজ করেন, তানজিম হাসান সাকিব ডেথ ওভারের জন্য না, কোনোভাবেই সে ডেথ ওভার বোলিংয়ের জন্য না, বা মিডল ওভারের জন্য সে বলার না। আপনি তাকে যদি প্রথম পাওয়ার প্লে 3 ওভার করে দিতে পারেন, আর শেষের 7 থেকে 15 ওভারের মধ্যে আরেকটা ওভার করে দিতে পারেন, আপনার তানজিম হাসান সাকিবের কাছ থেকে আপনার বেস্ট ইনপুট মানে আউটপুটটা পাবেন। আর নাহিদ রানাকে নিয়ে আমি যদি বলি, নাহিদ রানার এখনো অনেক দূর আগানোর আছে। সো নাহিদ রানাকে নিয়ে আমি খুব একটা চিন্তা এখন করছি না, বিশেষ করে আপকামিং ওয়ার্ল্ড কাপে, তাও এটা সিলেক্টরদের ব্যাপার। অ্যান্ড আমি কালকে হাসান মাহমুদকে না দেখে একটু অবাক হয়েছে, কিন্তু আমি মনে করি যে যেহেতু সে এখন 3 ফরম্যাটে রেগুলার প্লেয়ার হয়ে গেছে, সো তাকে একটু রেস্ট দিয়ে খেলানোটাই মনে করি যে এটা অ্যাকচুয়ালি গুড ডিসিশন। কিন্তু কালকের ম্যাচ হারা নিয়ে আমি আসলে একদমই চিন্তিত না। এই কারণে চিন্তিত না, কারণ আপনি যদি এই টিমের সাথে আপনি যদি রিসার্চ না করেন, বা এই টিমের সাথে যদি আপনি সবাইকে না খেলান, আপনি কার সাথে খেলাবেন? আপনি কি পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে সাহস করবেন? এত সাহসী টিম আমরা এখনো হইনি। আমরা যতই বলি আমরা ইন্ডিয়াকে হারাবো, কিন্তু আপনি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আপনি এই টিমগুলোর কাছে যেতে গেলে আপনার অনেক পরিশ্রম করতে হবে। আপনি ইন্ডিয়া টিমকে যাই বলেন না কেন, কিন্তু ইন্ডিয়া টিম আপনার এখন যে কোনো টিমের সাথে কম্পিটিশন করতে এরা ওয়ান স্টেপ আগায় রয়েছে। কিন্তু বাংলাদেশকে যদি আপনি এই স্টেপে আগানো দেখতে চান, ডেফিনেটলি এই যে ইউএই বলেন, বা সামনে আমাদের আয়ারল্যান্ড সফর আছে, বা আয়ারল্যান্ড আমাদের দেশে আসবে, বা ওয়েস্ট ইন্ডিজ আছে, কারণ ওয়েস্ট ইন্ডিজকে আপনি যদি এখন খুব স্ট্রং টিমও ভাবেন, আপনার জন্য এটা বোকামি হবে। আপনি হোয়াইট ওয়াশ হয়ে যান, কিন্তু আপনার প্লেয়ারদেরকে আপনি প্রমোট করার চেষ্টা করেন। আজকে তানজিদ হাসান তামিম আপনার 59 রানের একটা ইনিংস খেলছে, কালকে তাহিদ হৃদয় 100 রানের ইনিংস খেলতেও পারে। আপনার পারভেজ হোসেন ইমন আপনার 100 রানের ইনিংস খেলে ফেলছে। সো আপনার জুনিয়রদের উপরে বিশ্বাস রাখতে হবে। বলারদেরকে নিয়ে আমি হয়তোবা হতাশ হলেও আমার অবাক হওয়ার কিছু নেই, কারণ গতকালকে প্রচণ্ড প্লেয়াররা ঘামাতে ছিল, প্লাস ডিউ একটা ফ্যাক্ট ছিল। এটা অ্যাকচুয়ালি কোনো মানে কি বলবো, মানে এই যুক্তি দিচ্ছি না বা এই অজুহাত আমি দিচ্ছি না, কিন্তু আপনারা যদি এই দেশের সাথে আপনারা যদি প্লেয়ারদেরকে প্রমোট না করেন, তাহলে আপনারা প্রমোট কবে করবেন, কখন করবেন? সো হতাশ হবেন না। আমরা বাঙালিরা অনেক তো হার দেখছি, এই হারটা তো খুব কঠিন হার না, কারণ আপনি ইউএই টিমকে আপনি
ইজ ইট অপোনেন্ট ভাইবেন না, কারণ এখানে আপনার ইন্ডিয়া পাকিস্তান সব কিছু মিলাই কিন্তু একটা টিম হয়েছে, বুঝাইতে পারছি? ইউএই আপনার ইন্ডিয়া আর পাকিস্তান মিলাই একটা টিম। সো ওই হিসাবে চিন্তা করতে গেলে দে আর গুড টিম, কিন্তু আপনার ওই হিসাবে আপনি ওইভাবে চিন্তা না করে আমাদের চিন্তা করতে হবে যে এই ইউএই টিমকে আপনার ওই রকম টিমই নিতে হবে যে আমরা ওদের থেকে বেটার, কিন্তু আমাদেরকে এখানে এক্সিকিউট করতে হবে। আপনার চিন্তা করতে হবে, আপনার যেমন ধরেন কালকে তানজিদ হাসান তামিম হয়তো বা 0 রানে আউট হইতে পারে, এখন আপনি ওকে ড্রপ করে দিবেন? ড্রপ করবেন না, ওনাদেরকে রাখেন। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার রাখতেছেন, ঠিক আছে রাখেন, বা লিটন কুমার দাস তো নিজেই 3 নম্বরে খেলবে। আপনার নাজমুল হোসেন শান্তকে আপনার শুধুমাত্র ফিল্ডিং বা আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য নাজমুল হোসেন শান্তকে আপনার রাখার দরকার নাই, আমি মনে করি একে রাখার কোনো দরকার নাই। ওর পরিবর্তে আপনার হচ্ছে জিসান আলমকে ট্রাই করতে পারেন। জিসান আলমকে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সফর আপনি ট্রাই করতে পারেন, বিকজ জিসান আলম আপনার হয়তোবা ফ্লারিশ করতেও পারে, কিন্তু শান্তকে আপনার রাইখেন না। আপনার ওই মাহিদুল ইসলাম অঙ্কন, ওনাকে আনতে পারেন, সে টি-20 জন্য পারফেক্ট। সো আপনি এইসব প্লেয়ারদেরকে এনে আপনি প্রত্যেকটা ম্যাচ খেলায় দেখেন না, টি-20 গেম এমনি চেঞ্জ হয়ে যাবে। হারলাম, 1-2টা ম্যাচ হারলে কি হয়েছে? ইউএস সাথে হারছি আমরা, জিম্বাবুয়ের সাথে হারছি আমরা, আমরা ইউএস এর সাথে সিরিজ হারছি। ইভেন আমরা কালকেও যদি হেরা যাই আমাদের আফসোস করার কিছু নেই, কিন্তু আমরা চাই যে আপনারা এখন হারেন, এখন হারলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওয়ার্ল্ড কাপে যে যাতে আপনাদের ওই অভিজ্ঞতাটা কাজে লাগে, ওয়ার্ল্ড কাপে আমরা জিততে পারি। আমরা দুর্দান্ত টিম কিনা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমরা প্লেয়ারদেরকে ফুল ফ্রিডম দিয়ে দিই যে তোমরা খেলো, তোমরা জিতো, হারলেও আফসোস নাই, কিন্তু ভুল থেকে শিক্ষাটা নাও। আমরা সারা জীবন খালি শুনে আসছি আমরা শিখছি, কিন্তু ওই শিখার দরকার নেই, শিখে এক্সিকিউট করেন, তাহলেই বাংলাদেশ ক্রিকেট আগাবে, আদারওয়াইজ ক্রিকেট আগাবে না। আপনি এখন ভাবতেছেন ঠিক আছে আমরা আবার টুকটুক করে খেলা শুরু করি, ওই ভুল কইরেন না। পিচ যেমনই হোক খেলা হবে একদম অ্যাগ্রেসিভ, এটাই হচ্ছে ক্রিকেট খেলার নিয়ম, বর্তমান মডার্ন ক্রিকেট হবে এমনই। সো এই আশাই করতেছি, এর বেশি কিছু বললাম না। বাংলাদেশের ক্রিকেট কালকে আমরা হেরে যাওয়ায় জাতিরা কষ্ট পাবেন না, ইনশাল্লাহ বাংলাদেশ কামব্যাক করবে, ইভেন খুব ভালো মতনই কামব্যাক করবে, হতাশ হবে না, বাংলাদেশ ইনশাল্লাহ দারুণভাবে কামব্যাক করবে। সো এই আশায় রইলাম, বেশি কিছু আর বললাম না। বাংলাদেশ টিমকে শুভকামনা। হেরেছি তো কি হয়েছে, হারের পরেই জিত, ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচে খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবো। সামনে আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সিরিজ আছে। সো হিসাবে চিন্তা করতে গেলে আমরা ভালো কিছুই আশা করব, কিন্তু ডন্ট ওয়ারি, লিটন কুমার দাস আপনার ক্যাপ্টেন্সি অসাধারণ হয়েছে, কিন্তু আমি মনে করি যে বলাররা আরেকটু ক্লেভার হও, আরেকটু অ্যাগ্রেসিভ হও, আরেকটু দারুণভাবে বোলিং করো। বিকজ হ্যাঁ, ইউএই আপনার অবভিয়াসলি ইউএই কিন্তু আমাদের থেকে বেশি টি-20 ম্যাচ খেলে, কিন্তু তাও আমি বলবো আমরা অবভিয়াসলি ইউএই থেকে ভালো টিম, হেরে গেছি তো কি হয়েছে, আরও হারবো, কিন্তু আমরা ভালো মতন খেলবো, আমরা এমনভাবে খেলবো যাতে ভবিষ্যতে আমাদের বড় টিম আসলে যাতে আমরা বেস্ট ইন্টেন্ট নিয়ে খেলতে পারি। আজকে আমরা ওই রকম হাত ফসকায় বল গেছে, আজকে আমরা শিখলাম যে এইভাবে বলটা করলে আমাদের আর হাত ফসকাবে না। আমরা রিশাদ হোসেনের বোলিং দেখলাম, রিশাদ কিভাবে বোলিংটা করছে, আমরা শিখছি, আমরা এক্সিকিউট করব, আমরা হারবো কিন্তু আপত্তি নেই, কিন্তু আমরা জিতার জন্যই যে নামবো। ওকে, সো বেস্ট অফ লাক বাংলাদেশ টিম। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, আফসোস করার কিছু নেই, ইনশাল্লাহ সামনে ভালো কিছুই দেখবো, হারলে হারবো আপত্তি হবে না, কিন্তু খেলা ইনশাল্লাহ ছাড়বো না, এতটুকুই বললাম। সো এইখানেই শেষ করলাম। ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি একটা লাইক দিয়ে রাখবেন, এতটুকুই বললাম, এর বেশি কিছু বললাম না। কিন্তু আশা করব বাংলাদেশ এই ম্যাচ হারার পরে বাংলাদেশের টার্নিং পয়েন্ট শুরু হবে এখান থেকেই, যে বাংলাদেশ হবে মডার্ন ক্রিকেটের নেক্সট হার্ডেস্ট, মানে নেক্সট সবচেয়ে টাফেস্ট একটা টিম, ইনশাল্লাহ বাংলাদেশ এই ম্যাচের পর থেকেই হওয়ার দাবিদার হবে, সেই আশাই রইলাম। সো বেস্ট অফ লাক মাই বাংলাদেশ টিম, অ্যান্ড এতটুকুই বলার ছিল। সো আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।